আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসান, অক্সফোর্ড গ্রাজুয়েট, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার এই মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে। সেই সাক্ষাৎকার নিয়ে আলোচনা করব। সাক্ষাৎকারের যে চৌম্বক অংশ, সেই চৌম্বক অংশর নিয়ে যে শিরোনাম করেছি, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্নিহিত লিপ্সা, তার ইচ্ছা, তার উইল ফোর্স, তার যে মনের অবদমিত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হলো তিনি গণতন্ত্র, নির্বাচন, অতি দ্রুত নির্বাচন, এই জিনিসগুলো তিনি পছন্দ করছেন না। তিনি বিরক্ত হচ্ছেন এই কথাগুলো। ২ নম্বর হলো যে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ১৫ তারিখের মধ্যে, এবং যাকে বলা হয় আমাদের যে পবিত্র ঈদ উল ফিতর, সেই পবিত্র ঈদ উল ফিতরের আগে নির্বাচন হবে। এইটা যেভাবে তিনি প্রচার করছেন বা তার লোকজন প্রচার করছেন, তার অন্তরালে তাকে লোকজন আরও ৫ বছর থেকে যেতে বলছে। কেউ কেউ বলছে যে না, ১০ বছর আপনি থাকেন। অনেকে বলছেন ৫০ বছর আপনি থাকেন। বোঝার চেষ্টা করুন, ওনার বয়স এখন ৮৬ বছর। যদি ৫০ বছর হয়, তাহলে ওনার বয়স কত বছর হবে ওই সময়টিতে? মানে ৮৬ বছর, ৮৬ সাথে আরও ৫০ বছর, মানে আরও, মানে ওনার বয়স হয়ে যাবে তখন ১৩৬ বছর। আমাদের পাক ভারত উপমহাদেশ তো দূরের কথা, দুনিয়ার কোনো রাজা বাদশা ১৩৬ বছর বেঁচে রাষ্ট্র শাসন করে তারপরে কবরে গিয়েছেন আমি কারো নাম জানি না। আপনারা যদি জানেন আমাকে বলবেন। আমি তন্ন তন্ন করে সেই মিশরে গেলাম এই অল্প সময়ের মধ্যে, ফেরাউনদের জমানা দেখলাম। আমি সেই হজরত দাউদ আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম, খুব নামকরা রাজা ছিলেন, আব্বাসীয় খিলাফত ছিলেন। চীনের সবচেয়ে প্রভাবশালী সম্রাট শি হুয়াংটি, যিনি ১০০০ বছর বাঁচতে চেয়েছিলেন, তার ইতিহাস স্মরণ করলাম। কোথাও আমি ১০০ বছর ধরে জীবিত থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন এইরকম লোক দেখিনি। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের পবিত্র মুখ দিয়ে, পবিত্র বদন দিয়ে যে আরও ৫০ বছর তাকে থাকার কথা লোকজন বলছেন, এই কথা তিনি প্রকাশ করেছেন। এবং প্রকাশ করতে গিয়ে তিনি, যেহেতু ম্যাটিকুলাস শব্দটির উদ্যোক্তা, অঙ্ক ভালো বোঝেন, ইকোনমিক্সের ছাত্র, ইকোনমিক্সের টিচার, কাজে অঙ্ক এবং পরিসংখ্যান এ দুটো তিনি বোঝেন না বলা যাবে না। কাজেই তাকে যদি আজ থেকে আরও ৫০ বছর শাসন ক্ষমতা চালাতে হয়, তখন তার বয়সটি যে ১৩৬ বছর হবে, এটি যে তিনি বুঝেননি, এটা বলা যায় না। কাজেই আমি প্রথমত তার এই যে হায়াতে তৈয়বা, তিনি ১৩৬ বছর বেঁচে থাকতে চান, ১৩৬ বছর বয়স পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করতে চান, এজন্য তার জন্য দোয়া করছি। এবং তাকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, তিনি এই দুনিয়াটা দেখুন। কিন্তু আমার আরও ৫০ বছর, আমার বয়স এখন যা আছে, আমি আরও ৫০ বছর বেঁচে থাকার কথা কল্পনাই করতে পারি না। আমি বরং আল্লাহর কাছে বলি যে, হে আল্লাহ, সুস্থ অবস্থায়, সবল অবস্থায়, কর্মক্ষম অবস্থায় এ দুনিয়ার মানুষের ঘৃণা, তারপরে অভিশাপের কবলে না পড়ে, মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় প্রেমমুগ্ধ হয়ে আমি যেন তোমার কাছে যেতে পারি। আর এই যাওয়াটি যদি আমার জন্য এখন প্রযোজ্য হয়, কালকে প্রযোজ্য হয়, আল্লাহ তুমি আমাকে তখনই নিয়ে যাও, আমাকে গুনাহমুক্ত করো। আমি ওইরকম হায়াতে তৈয়বা চাই না যা কিনা আমাকে ঘৃণার বস্তু করে তুলবে, আমাকে ফেরাউন বানিয়ে ফেলবে, আমাকে হামান বানিয়ে ফেলবে। আমি মানুষের মধ্যে অসুর হিসেবে বসবাস করব। মানুষ আমার কবরে ডিম ছুঁড়বে, আমাকে ঘৃণা করবে। আমি চাই না আমার কবরকে কেন্দ্র করে কোনো জিয়ারত না হোক, কিন্তু কোনো মানুষ যেন আমাকে গালাগাল না করে। আমি এরকম চিন্তা ভাবনা করি। এনিওয়ে, এটা ব্যক্তি টু ব্যক্তি নির্ভর করে। তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে
মেহেদী হাসানের একটি সাক্ষাৎকার হয়েছে নিউ ইয়র্কে। তো মেহেদী হাসান এই প্রজন্মের সারা দুনিয়ার মধ্যে যে সকল সাংবাদিক, মেধাবী সাংবাদিক রয়েছেন তার সমপর্যায়ের কেউ নেই। তিনি বিতর্ক করতে পারেন, বিতার্কিক, এবং বিশ্বের নামকরা বিতার্কিক। ২ নম্বর হলো তিনি লেখাপড়া জানেন, প্রচণ্ড মেধাবী, অক্সফোর্ড গ্রাজুয়েট, আপনি বুঝেন, অক্সফোর্ড থেকে পাশ করে সাংবাদিক হয়েছেন। এবং সারা দুনিয়ার যত বড় বড় লোক আছেন, যেমন একটা সময় খুব হাসি মুখে সেই সিএনএনের ল্যারি কিং, বা খুব স্ট্রং হার্ড টক, বিবিসি হার্ড টক টিম সেবাস্তিয়ান, তিনি পরবর্তীতে ডয়েজ ভ্যালিতে গিয়েছিলেন। তো এই ৩ জন মানুষ যাকে বলা হয় খুব বিখ্যাত, খুব বিখ্যাত এবং অমরত্ব লাভ করেছেন সাংবাদিকতা, ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে। আরেকজন হলো আমানপুর, সিএনএনের আমানপুর। একবার মনে আছে যে সিএনএনের আমানপুর শেখ হাসিনার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন এবং শেখ হাসিনাকে তিনি যেভাবে অপমান করেছিলেন, রীতিমতো উলঙ্গ করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক, বয়স্ক মানুষ উলঙ্গ বলা ঠিক হবে না, তাকে খুবই বিব্রত করে ফেলেছিলেন এবং শেখ হাসিনা কথাই বলতে পারেননি তার সঙ্গে। তো এটা হলো ওয়েস্টার্ন মিডিয়াতে সাংবাদিকদের আসলে যোগ্যতা। তো ক্রিস্টিয়ানা আমানপুর, ল্যারি কিং, টিম সেবাস্তিয়ান, ওনারা যে সাক্ষাৎকার নেন, অথবা ভারতে করণ থাপ্পর, বিবিসির সাংবাদিক করণ থাপ্পর, খুবই নামকরা সাংবাদিক। মানে তারা যদি কাউকে ধরেন তার আর মানে রক্ষা থাকে না। আবার হাসতে হাসতে অনেকটা ল্যারি কিংয়ের চাইতেও আরও সুন্দরভাবে, যেমন রজত শর্মা, আপকে আদালত। মানে এখানে আসলে ইন্টারভিউ দিতে যাওয়া এত সহজ বিষয় নয়, খুবই কঠিন একটা বিষয়। এই যে টিম সেবাস্তিয়ান, তার কবলে, বা মেহেদী হাসানের কবলে ডক্টর গহর রিজভী পড়েছিলেন। তো ডক্টর গহর রিজভীর অবস্থা টিম সেবাস্তিয়ান কি করে ফেলেছিলেন, আপনাদের মনে আছে যে শেখ হাসিনার জমানাতে যখন তার ইন্টারভিউ নেওয়া হলো, তো গহর রিজভী আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষক হিসেবে তার অনেক সুনাম রয়েছে, শিক্ষা রয়েছে, দীক্ষা রয়েছে, কিন্তু তিনিও মানে এদের সামনে ইন্টারভিউ দিতে, মানে যাকে বলা হয় একেবারে রীতিমতো দেউলিয়া হয়ে গিয়েছিলেন। তো সেই রকম আমি যাদের নাম বললাম, টিম সেবাস্তিয়ান, তাদের মধ্যে সবচেয়ে চৌকস এই মুহূর্তে মেহেদী হাসান, সব দিক থেকে, তার উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, ইন্টেলিজেন্স, মানে এই পর্যায়ের সাংবাদিক পৃথিবীতে নেই, দ্বিতীয় জন নেই। সেই সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি হলে এই ইন্টারভিউটা দিতাম না। প্রথমত আমি হলে এই ইন্টারভিউটা কখনোই দিতাম না। আমি প্রথমেই এর আগে বলেছি যে ওনার আসলে নিউ ইয়র্কে যাওয়াটা উচিত হয়নি, এই মুহূর্তে যাওয়াটা ঠিক হয়নি। দ্বিতীয় বলেছি উনি যে সেখানে গিয়েছেন, উনি খালি হাতে ফিরবেন এবং অনেক মানে অপ্রীতিকর ঘটনা তিনি সেখানে ঘটাবেন, এবং সেটাই ঘটেছে। মেহেদী হাসানের সাথে তার যে বক্তব্য, সেই বক্তব্যে তাকে বিধ্বস্ত, ক্লান্ত, এলোমেলো, এবং তার যে বয়স হয়েছে এবং তার কথাবার্তার যে ধারাবাহিকতা নেই, এটাই মেহেদী হাসানের বক্তব্যে ফুটে উঠেছে। মেহেদী হাসান খুব চৌকসভাবে প্রশ্ন করেছে এবং প্রথমত যে কথা আমরা বাংলাদেশে বসে কেউ বলতে পারিনি, সে কথা তিনি বলেছিলেন যে নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা এত বেশি। এটা ভদ্রতা করে তিনি এই কথা বলেছেন। তিনি আসলে যেটা বলতে চেয়েছেন যে আপনি এই মুহূর্তে বাংলাদেশ থেকে চলে যান। এই চলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ ১ ঘন্টা অপেক্ষা করতে রাজি নয়, নট ইভেন আফটার 1 আওয়ার। তারা চায় যে এক্ষুনি আপনি চলে যান, নট 1 আওয়ার, আফটার 1 আওয়ার, নট আফটার 1 ডে, নট আফটার 1 ইয়ার। এই কথাটাকে ঘুরিয়ে তিনি বলেছেন যে এখানে বাংলাদেশের মানুষ নির্বাচন চাচ্ছে এখন, এই মুহূর্তে, নট ইভেন 1 আওয়ার। তারা ১ ঘন্টা অপেক্ষা করতে রাজি নয়। তো সেখানে আপনি কেন আরও ৬ মাস পরে নির্বাচন দিতে যাচ্ছেন, যেখানে অন্য সরকার, পাকিস্তানের উদাহরণ না, মানে নেপালের উদাহরণ দিয়ে, শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে ওরা ৬ মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে গেল। তো সেখানে আপনি কেন ১.৫ বছর সময় নিলেন, নির্বাচন দিতে চাচ্ছেন? তারপরে তিনি প্রশ্ন করলেন যে আপনি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, তো তিনি কতটা ভেবাচেকা খেয়ে গেছেন। তিনি তখন বললেন যে হ্যাঁ, প্রথমার্ধে, এর কারণ হলো যে ওই সময় মুসলমানদের যে ঈদ আছে, রোজা আছে, এই রোজার আগে দিতে চাচ্ছি। মানে
এতটা অসহায়, এতটা দুর্বল, এতটা বিব্রত এবং এতটা রীতিমতো ভ্যাবাচ্যাকা খাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি জীবনে কখনো দেখিনি। তো কাজেই আমার কাছে মনে হচ্ছিল যে আপনি যেটা পারবেন না, সবটা সম্ভব নয়। আপনি একটা সময় মোহাম্মদ আলী ক্লে, সে সারা দুনিয়াতে তার সাথে বক্সিংয়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল না। রিংয়ে নেমে আপনারা যদি মোহাম্মদ আলী ক্লের সেই দেখেন যে তার নৃত্য, মানে পুরো মঞ্চে তিনি যে নৃত্য করতেন বক্সিং করতে গিয়ে, এটা একটা শিল্পে পরিণত করেছিলেন। এবং তার বক্সিংয়ের চাইতে তার ২ পায়ের যে কৌশল, তিনি যেভাবে নাচতে, নাচতে রিংয়ের একবারে ডানে যাচ্ছেন, বামে যাচ্ছেন এবং তার প্রতিপক্ষকে যেইভাবে তিনি দৌড়ানির উপর রাখছেন এবং যেভাবে তিনি কখনো, কখনো পাঞ্চ না মেরে কেবলই মাত্র তাকে বোকা বানানোর জন্য একবার মাথা ডানে ঘোরাচ্ছেন, বামে ঘোরাচ্ছেন, মুখ ভ্যাংচাচ্ছেন এবং তাকে পাজল করে দিচ্ছেন এবং শেষ মুহূর্তে ছোট্ট একটা আঘাত, মানে জোরে না, ছোট্ট একটা আঘাত করে তাকে চিৎ করে ফেলে দিয়ে নকআউটে পরাজিত করছেন। এই যে বিশ্ব বক্সিংয়ের ইতিহাসে মোহাম্মদ আলী যে কিংবদন্তির ইতিহাস তৈরি করছেন, আর কোনো স্পোর্টসম্যান, নট অনলি বক্সিং, মানে স্পোর্টস বলতে যা বোঝায় সেটা ক্রিকেট বলেন, সেটা ফুটবল বলেন, কিন্তু মোহাম্মদ আলী কেলের মতো এইরকম ক্রেজ পৃথিবীতে কখনো তৈরি হয়নি। সেটা ম্যারাডোনা বলেন, মেসি বলেন, প্লে বলেন, যার কথা বলেন না কেন, তুলনা হবে না। তার ব্যক্তিত্ব, তার সততা, তার গ্রহণযোগ্যতা, তার জ্ঞান, তার স্মার্টনেস, ইসলাম ধর্ম গ্রহণ সব মিলিয়ে একজন অনন্য মানুষ। বয়সের কারণে তিনি ল্যারি হোমসের মতো একজন বক্সারের কাছে নির্মমভাবে পরাজিত হয়েছিলেন এবং সেই পরাজিত হয়ে যাওয়ার পর তার শরীর মন ভেঙে পড়েছিল এবং তিনি পার্কিংস রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন। আমরা তার সেই নির্মম অবস্থা দেখেছি। তো জীবনের একটা সময় আছে যখন থামতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে থামা প্রয়োজন, এটা এই মেহেদী হাসানের সঙ্গে তার যে সাক্ষাৎকারে একেবারে এটা পুরো বিশ্ব জেনে গেছে এবং আমরা এটা বুঝে গেছি। আমি তার একজন শুভার্থী হিসেবে তাকে বলেছিলাম বা বলেছি, বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছি, কিন্তু আমাদের সমাজে হলো কি যে একের শেষ পর্যন্ত এই তাকে কেন্দ্র করে যারা আছেন তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলা উচিত না। কিন্তু মেহেদী হাসানের সঙ্গে তার যে সাক্ষাৎকার, এটা শুধু বাংলাদেশ নয় তো, এটা বাংলাদেশে যদি ১০০ জন লোক দেখে তাহলে সারা দুনিয়ার যে সকল যাকে বলা হয়, যেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেখান থেকে যারা কিং মেকার এবং যেখান থেকে কিং তৈরি করা হয়, কিংকে টেনে হেঁচড়ে নামানো হয়, সেই জায়গাগুলোতে মেহেদী হাসানের এই সাক্ষাৎকারটিকে উল্টে পাল্টে ঘুরে ফিরিয়ে 3D নয় 4D ডাইমেনশনে এটাকে দেখা হচ্ছে এবং সেখানে ওনার বসার ভঙ্গি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বসার ভঙ্গি, তার কথা বলার ভঙ্গি, তার উচ্চারণ, তার ইংরেজিতে দুর্বলতা সব মিলিয়ে তিনি এলোমেলো হয়ে যাচ্ছেন, কথার ভিতরে জড়তা দেখা দিচ্ছে এবং তিনি যে অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো তুলছেন, এগুলোতে করে মানে তার যে রাজনীতি, তার রাজনীতির প্রজ্ঞা, তার যে ক্ষমতা, সব কিছুর মধ্যে তিনি একটা এলোমেলো করে ফেলেছেন। নচেত যখন তাকে এই প্রশ্ন করা হলো যে আপনি কেন, যেখানে আজকের দিনে ১ ঘন্টা অপেক্ষা করতে চায় না বাংলাদেশের মানুষ, সেখানে আপনি এত দেরি করলেন কেন? আপনাকে তো এই ইলেকশন আপনাকে কেউ চাচ্ছে না। এই সমস্ত কথা বলার পর যখন তিনি বললেন যে আপনি এগুলো পেলেন কোথায়? বা আপনি তো এটা যাদের কাছ থেকে শুনছেন তারা তো এক শ্রেণীর মানুষ। কিন্তু কিছু মানুষ তো আছে। কিছু মানুষ আছে যারা আমাকে বলছে যে আপনি আরো ৫ বছর থেকে যান। কেউ, কেউ বলছে ১০ বছর থেকে যান। কেউ, কেউ বলছে ৫০ বছর পর্যন্ত আপনি থাকেন। এই কথাও তো বাংলাদেশে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই হচ্ছে, এটা সত্য কথা। কিন্তু তাদের সংখ্যা কত? তারা কারা? তাদের নাম কি? তাদের গোত্র কি? পরিচয় কি? তারা ভাড়া করে আনা লোক, কিংবা তারা কি পেইড এজেন্ট, নাকি তারা কোনো বৃহৎ কোনো গোষ্ঠী? বিএনপি কি কখনো এভাবে বলেছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো ৫ বছর চাই? জামাত কি বলেছে? বাংলাদেশের হেফাজত কি বলেছে? বাংলাদেশের কোনো গোষ্ঠী যারা ভোটকে নিয়ন্ত্রণ করে তারা কি এই ধরনের কথাবার্তা বলেছে? কক্ষনো বলেনি। আপনি ঈদের নামাজে গেলেন, কিছু লোক বলল স্যার ৫ বছর থেকে যান। আপনি পূজা মণ্ডপে গেলেন, কিছু লোক
বলল যে আপনি ১০ বছর থেকে যান। কেউ আপনাকে চিঠি লিখে বলল, "স্যার আপনি ৫০ বছর থেকে যান।" আপনার সামনে দেখা করতে গেল বিশেষ গোষ্ঠী আপনার অনুকম্পা লাভের জন্য। তারা আপনাকে প্রশংসা করে বলল, "আপনি ১০০ বছর থেকে যান। আমার চুল যতগুলো আমার মাথায় চুল আছে, ততদিন আপনি হায়াত লাভ করেন।" যেভাবে সবাই বলে। কিন্তু আমার মাথায় যত চুল, ততদিন আমি আমার সন্তানকে চাই পৃথিবীতে বেঁচে থাকুক। এটা কি সম্ভব বলেন? এটা সম্ভব না। বা আমার হায়াত তোমাকে দিয়ে দিলাম, তুমি বেঁচে থাকো। এটা কখনো সম্ভব হয় না। তো এই জিনিসগুলো যে ঘটছে, একটার পর একটা ঘটনা ঘটছে, এতে করে আমরা যতটুকু মাথা উঁচু করে থাকবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গর্ব করব, বা আমাদের একজন নোবেল লরিয়েট ছিলেন, এটা আ আ গর্বের সঙ্গে আমরা যে স্মরণ করব, এটার যে একটা সুযোগ ছিল উনার ক্ষমতা গ্রহণের আগে, সেটা ধীরে ধীরে এমন একটা বিধ্বস্ত অবস্থায় চলে গেছে। ফলে উনার মাস্টার মাইন্ড, তথ্য উপদেষ্টা, তিনি এখন বলছেন আমরা যেকোনো সময় ক্ষমতায় চলে যেতে পারি। গত ২ মাস ধরে আমরা ভীষণ রকম যাকে বলা হয় মানসিক অস্বস্তির মধ্যে আছি। যেকোনো সময় আমরা চলে যেতে পারি। উনার অন্যান্য উপদেষ্টা যারা খুব প্রফেশনাল, তারা বলছে ফেব্রুয়ারি মাসে আমাদের চলে যেতে হবে। উনার অন্যান্য উপদেষ্টারা কথাবার্তা বলা বন্ধ করে দিচ্ছে। আল্টিমেটলি বন্ধ করে দিয়েছে। উনার যে রাজকীয় দল যেটাকে বলা হয় কিংস পার্টি, সেই কিংস পার্টির কর্তা ব্যক্তিরা এখন সামরিক শাসনের ভয় দেখছে, উত্তরপাড়ার ভয় দেখছে। নানা রকম আ ন্যারেটিভ যেখানে বাংলাদেশে তৈরি হচ্ছে, যেখানে শেখ হাসিনার ভয় প্রবল আকার ধারণ করেছে, যেখানে তারেক রহমান সাহেব দেশে আসতে সাহস পাচ্ছেন না, যেখানে জামাতের আমির স্টপ হয়ে গেছেন, যেখানে চরমোনাই পীর সাহেব এখন আর আগের মতো সেই জিহাদি জোশে কথা বললেন না, তখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের সবচেয়ে মেধাবী একজন সাংবাদিক, তার সামনে গিয়ে যদি বলেন যে দেশের জনগণ তাকে আরও ৫ বছর ক্ষমতায় চায়, কেউ ১০ বছর চায়, কেউ ৫০ বছর চায়। বলেন তো, এই কথা শুনে হাসবেন, কাঁদবেন, নাকি আনন্দে নৃত্য করবেন, নাকি উনার জন্য দোয়ার মাহফিল বসাবেন? এই দায়িত্ব, এই কর্তব্য, এই বিষয়ে মন্তব্য করার ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।